বিকেলে বাইরে ঘুরতে যাওয়ার সময় লক্ষ্য করেছিলাম আপনি ঘুরে ফিরে ফুলগুলোর দিকে তাকাচ্ছেন। ভাবলাম এগুলো সংমিশ্রণে একটা বুকে বানালে আপনি খুশি হবেন। হয়তোবা পারফেক্ট হয়নি, তবে আশা রাখছি আপনার ভাল লাগবে। প্রিমা মুগ্ধ চোখে তাকায় বুকেটার দিকে। 4টা গোলাপ এবং কিছু জিপসির সমন্বয়ে ছোট্ট একটা ফুলের তোড়া বানিয়েছে আশিয়ান। বেচারা ইফোর্ট এবং ফুলগুলোর সৌন্দর্যে প্রিমা বিমোহিত হয়। আলতো করে ফুলের বুকেটা হাতে নিয়ে অস্পষ্ট সুরে বলে, কি চমৎকার! আশিয়ান প্রিমার দিকে অনিমেষ নেত্রে চেয়ে আনমনে বলে। মাশাআল্লাহ। আশিয়ানের কথাটা কর্ণগোচর হতেই প্রিমার দৃষ্টি লজ্জায় নির্মিত হয়। আশিয়ান মুগ্ধ চোখে চেয়ে রয় তার প্রিয়তমার দিকে। প্রিমা জুবুথুবু হয়ে দাঁড়িয়ে থাকে কেবল। আচমকা ইলেকট্রনিক্স যাওয়ার শানের হুঁশ ফিরে। প্রিমা চমকে উঠে বলে, কি হলো? আশিয়ান তৎক্ষণাৎ হাত বাড়িয়ে প্রিমাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, কিছু হয়নি, ভয় পাচ্ছেন? প্রিমা শুকনো ঢোক গিলে বলে, অন্ধকারে ভয় পায় না, তবে শাড়ি পরে শুকনো মেঝেতেও আছড়ে পড়ার রেকর্ড আছে আমার। আর এখন তো বিদ্যুৎ নেই, যদি কিছুর সাথে বেঁধে কিংবা। মাঝপথে আশিয়ান তাকে চুপ করিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, রিল্যাক্স, আমি আছি না। আমার সাথে পায়ে পা মিলিয়ে পিছু হাঁটবেন, কেমন? কথাটুকু বলেই প্রিমাকে বাহু বন্ধনে আবদ্ধ করে নিল আশিয়ান। পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইটে জ্বালিয়ে অতি সাবধানে প্রিমাকে নিয়ে ওয়ার্ড্রবের কাছে গেল। সেখান থেকে একটা মোমবাতি নিয়ে সেটা জ্বালাতেই মুহূর্তের মধ্যে মোমবাতির মোহনীয় আলোয় চারিদিকে কিঞ্চিত আলোকিত হয়। আশিয়ান পরপর 3টা মোমবাতি জ্বালিয়ে সেগুলো কাঠের টেবিলের উপর স্টিক করে দিল। অতঃপর প্রিমার কৌতূহলী মুখের দিকে শান্ত চোখে তাকিয়ে ধীর গলায় বলে, একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। আপনার অতি মূল্যবান সময়ের মধ্যে অল্প একটুখানি সময়ে অধমের জন্য ব্যয় করবেন। প্রিমা চোখ তুলে তাকায় শানের নিরেট মুখ বানে স্মিত হেসে বলে, অবশ্যই মহাশয়। প্রিমার উত্তর শুনে আশিয়ানের চোখ জোড়া মৃদু উচ্ছ্বাস দেখা যায়। প্রিমা আগ্রহ নিয়ে দেখে সেই চকচকে চোখ জোড়া। অনুভূতির বিষণ্ণ খুঁজতে গিয়ে এত চমৎকার অনুভূতির মুখোমুখি হবে সেটা কস্মিনকালেও ভাবেনি প্রিমা। আশিয়ান তাকে রেখে কয়েক পা এগিয়ে গিয়ে ব্যালকনির দরজা খুলে দেয়। মুহূর্তের মধ্যে শরতের শীতল হাওয়া বদ্ধ ঘরটায় হুড়মুড়িয়ে প্রবেশ করে। প্রিমার চোখ আটকে যায় এক অপরূপ চিত্রের পানে। বারান্দায় ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছে আশিয়ান। ছোট একটা টেবিলের দুপ্রান্তে 2টো চেয়ার এবং স্বল্প সজ্জিত আয়োজনের দৃশ্যটা প্রিমাকে মুগ্ধ করে। আশিয়ান এগিয়ে এসে তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, ওয়েলকাম ওয়াইফি। প্রিমা ঠোঁটে ঠোঁট চেপে নিজের উচ্ছ্বাস দমিয়ে রাখে। আনন্দে পুলকিত হয়ে উঠে তার চিত্ত। চোখ জোড়ায় প্রস্ফুটিত হয় খুশির আভাস। আশিয়ান নীরবে দৃশ্যটুকু অবলোকন করে স্মিত হাসে। চেয়ার টেনে প্রিমাকে বসিয়ে দিয়ে অপর প্রান্তে নিজেও বসে। অতঃপর বলে, বিকেলে আপনি যখন ঘুমিয়েছিলেন তখন আইডিয়াটা মস্তিষ্কে করা নাড়ে। আমারই খুব বেশি একটা ভালো রাখতে পারি না আমি, তবে খুব একটা খারাপ হবে বলে মনে হয় না। প্রিমা বিস্মিত হয়ে শুধায়, আপনি রান্না করেছেন? আশিয়ান তার গোল গোল চোখের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলে, ইয়েস ওয়াইফি। প্রিমা বিস্মিত হতেও ভুলে যায়। অবাক দৃষ্টিতে শানের পানে তাকিয়ে ভাবে, এতটা কেয়ার আমি আদৌ ডিজার্ভ করি? এই মানুষটা এত এত এফোর্টের বিনিময়ে তার প্রাপ্যটা বুঝিয়ে দিতে পারবো তো আমি? একসময় অভিযোগ তো করেছি মানুষটাকে, অথচ আজ ন্যূনতম একটা অভিযোগ করারও সুযোগ মিলছে না। ধৈর্যের ফল এতটা সুমিষ্ট হয়? প্রিমার ভাবনার সেত ঘটে আশিয়ানের ডাকে। ডিশের উপর থেকে ঢাকনা সরিয়ে আশিয়ান তাড়া দিয়ে বলল, খাবার ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, খেয়ে দেখুন কেমন হয়েছে। আশিয়ান নিজেই সাফ করে দিল দুজনের প্লেট। প্রিমা 1 চামচ মুখে পুরে থ হয়ে গেল। অবাক চোখে আশিয়ানের দিকে তাকালে বিনিময়ে শান বলল পুরো খাবারটা ফিনিশ করতে। প্রিমা কথা না বাড়িয়ে নিজের অতি পছন্দের বিরিয়ানি তৃপ্তি নিয়ে সাবার করল। খাবার শেষ হতেই বিশ্বজয়ের হাসি দিয়ে বাচ্চাদের মতো উচ্ছ্বাসিত হয়ে প্রিমা বলল, আপনার হাতে তো জাদু আছে, এত পারফেক্টলি মানুষ কেমনে রাখতে পারে? জাস্ট আউটস্ট্যান্ডিং। আমি বোধহয় খুশির চোটে একটু বেশিই খেয়ে ফেলেছি।
আশিয়ান হালকা হেসে তার দিকে পমগ্রেন্ট জুস এগিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলল, এবার অপছন্দের পানীয়টা ফিনিশ করুন। কোনো প্রকার টালবাহানা চলবে না প্রেম। প্রিমার মুখটা চুপসে যায়। দুপুরের দিকে তার সকল টেস্টের রিপোর্ট এসেছে। জানা গেছে প্রিমার ব্লাডে হিমোগ্লোবিনের মাত্রা কম আছে। 3টা বাচ্চার মধ্যে 2জন সুস্থ থাকলেও একজন একটু বেশি উইক। রিপোর্টের সাথে সাথে লম্বা একটা ডায়েট চার্ট এসেছে। দুপুর থেকেই সেটা স্ট্রিক্টলি ফলো করছে আশিয়ান। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে নাক মুখ কুঁচকে পুরোটা এক নিঃশ্বাসে শেষ করে। জুসটা পান করতেই এক উটকো গন্ধে গা গুলিয়ে আসে প্রিমার। নিজেকে সামলাতে চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে বসে রইল কিছুক্ষণ। অতঃপর চোখ মেলতেই দেখলো আশিয়ান অপলক চোখে তার দিকে তাকিয়ে আছে। প্রিমা কিছু বলার পূর্বেই আশিয়ান এসে তার সম্মুখে হাঁটু গেড়ে বসলো। প্রিমা একটু হকচকিয়ে উঠল তাতে। আশিয়ানের দিকে দৃষ্টি কাত করতেই তার বেহাল নজর আটকে গেল শানের প্রশস্ত বক্ষে। শার্টের 2টো বোতাম খোলা থাকায় সৌম্য বর্ণের বুকটা দৃশ্যমান হয়ে রয়েছে। গলায় থাকা সিলভারের চেনটা চাঁদের রূপালী আলোয় ঝকঝক করছে। প্রিমার ঘোর আসন্ন মুগ্ধ দৃষ্টি দেখে আশিয়ান গলা খাকারি দিয়ে নরম সুরে ডাকে, ওয়াইফি। প্রিমার যেন ধ্যান ফিরে হকচকিয়ে উঠে বলে, জি। আশিয়ান আলতো হেসে গম্ভীর স্বরে বলে, আপনার পা জোরে দেখে। প্রিমা অবুঝের মতো পা এগিয়ে দিতেই শান ভীষণ যত্ন সহকারে তার পায়ে থাকা স্লিপার খুলে সাইডে রেখে তার পাটা বুকের উপরে রাখে। প্রিমা চমকে উঠে পা সরিয়ে নিতে গেলে আশিয়ান আলতো চাপ প্রয়োগ করে বলে, বিন্দু পরিমাণ ডিস্টারবেন্স চাইছি না প্রেম, প্লিজ কোঅপারেট। প্রিমা রীতিমতো শিউরে উঠে আশিয়ানের কাণ্ডে। সেসব তোয়াক্কা না করে পকেট থেকে একজোড়া নূপুর বের করে সযত্নে সেটা প্রিমার পায়ে পরিয়ে দিয়ে বলে, হ্যাপি বার্থডে ওয়াইফি। আজকে বোধহয় অবাক হওয়ার দিবস। একের পর এক ঝটকা খেয়ে প্রিমা আর অবাক হতে পারছে না। কেবল অস্পষ্ট সুরে বলে, আজকে আমার বার্থডে? আশিয়ান উঠে দাঁড়িয়ে প্রিমাকে ঘরের ভেতরে নিয়ে যেতে যেতে বলে, ইয়েস ওয়াইফি, তবে আপনার জন্য আরেকটু উপহার আছে। আশিয়ান প্রিমাকে হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসিয়ে রেখে নিজেও তার পাশে বসে। প্রিমা কিঞ্চিত অবাক হয়ে বলে, কি উপহার? আশিয়ান তার চোখের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলে, স্টে স্ট্রং। কথাটুকু বলার পর নিজের ব্যক্তিগত মোবাইলটা এগিয়ে দেয় প্রিমার দিকে। পজ হয়ে থাকা ভিডিওটা ওপেন করতেই প্রিমার চোখ মুখ কুঁচকে ফেলে প্রিমা। ঘেন্নায় গা গুলিয়ে ওঠে তার। আশিয়ান তার অবস্থা দেখে বলে, একটু কষ্ট করে ভিডিওটা দেখুন প্রেম, আমার বিশ্বাস আপনি রিলিফ পাবেন। আশিয়ানের কথায় ভিডিওটা ওপেন করে প্রিমা। প্রথমে দেখা যায় নাহার ওয়াসিতের কুৎসিত চেহারা। ব্যাকগ্রাউন্ডে ভাসছে এক নারী সাংবাদিক কণ্ঠ এবং তিনি বলছেন, রাত 10:40 লাইভে এসে নিজের করা সমস্ত অপকর্ম স্বীকার করেছেন নাহার ওয়াসিদ। রাজনৈতিক দলে নিযুক্ত হওয়ার পর তার করা সমস্ত অপরাধের প্রমাণ সহ স্পষ্ট স্বীকারোক্তি দিয়েছেন। পুলিশ তার বাড়ি গিয়ে তাকে গ্রেপ্তার করার আগেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। নাহার ওয়াসিদের সাথে সঙ্গে জড়িত ছিলেন তার স্বামী রওশন ওয়াসিদ। তদন্ত কর্মীরা প্রাথমিক অবস্থায় তাকে খুঁজে না পেলেও পরবর্তীতে বাড়ির বেসমেন্ট হতে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে নেন। নাহার ওয়াসিদের স্বীকারোক্তি থেকে জানা যায়, যৌবনকালে কেবল দৈহিক চাহিদা মেটাতে এক নারী সংসার ভেঙে পরকীয়ায় লিপ্ত হয়েছিলেন তারা। এক পর্যায়ে তারা বিয়েও করেন। তবে বয়সের ভারে নুয়ে পড়া রওশন ওয়াসিদ তার অপ্রকৃতস্থ চাহিদা পালনে ব্যর্থ হলে রাগের বশে প্রাথমিকভাবে নানান ধরনের অত্যাচার এবং পরবর্তীতে গোপনাঙ্গ কেটে হত্যা করা হয় ওনাকে। পুরো নিউজটা দেখে ভাবশীলভাবে হাতের ফোনটা আশিয়ানের দিকে এগিয়ে দেয় প্রিমা। শান কিছুটা অবাক হয়ে শুধায়, আপনি ঠিক আছেন? প্রিমা নির্বাক স্বরে বলে, একদম ফার্স্ট ক্লাস আছি, তবে আফসোস হচ্ছে এই কিটগুলো পৃথিবীতে বিন্দু পরিমাণ শাস্তি পাক সেটা আমি চাইনি। বড্ড আশা নিয়ে আর্জি পেশ করেছিলাম খোদা তাআলার দরবারে। চিরদিনের মালিকের কাছে সমর্পণ করেছিলাম সমস্ত প্রমাণ। পৃথিবী হলো প্রতারণার খেলাঘর, তাই তো সুবিচারের দায়ভারটা সর্বশ্রেষ্ঠ বিচারকের হাতে ছেড়ে দিয়েছি।
প্রিমার শক্তপোক্ত কথায় আশিয়ানের বুক কেঁপে ওঠে। একটা মেয়ে ঠিক কতটা যন্ত্রণা সহ্য করলে এরকম কঠিন হৃদয়ের অধিকারিণী হয়ে যায় সেটা জানা নেই আশিয়ানের। তবে প্রিমার তীব্র ঘৃণা তার অন্তর আত্মা কাঁপিয়ে দিয়েছে। খানিকক্ষণ সময় পার হতেই আশিয়ান গম্ভীর স্বরে প্রশ্ন করে, আমি আপনাকে অবিশ্বাস করেছিলাম, এ বিষয়ে কোনো অভিযোগ নেই আপনার? প্রিমা তাচ্ছিল্য হেসে বলে, যেখানে আমার জন্মদাত্রী মা আমায় বিশ্বাস করেনি, সেখানে আপনি তো পরের সন্তান। নিজের মা যেখানে মৃত্যুর আগ পর্যন্ত মুখ ফিরিয়ে রেখেছিল, সেখানে আপনার ক্ষণস্থায়ী রাগের উপর অভিযোগটা করলে তো সেটা অন্যায় হয়ে যেত। ভুল বোঝার যথেষ্ট কারণ ছিল বিধায় ভুল বুঝেছেন, তবে সত্যটা খুঁজে আমায় নির্দোষ প্রমাণ করায় অভিমানটা আমার নিমিষেই হারিয়ে গিয়েছিল। আশিয়ান অবাক চোখে তাকায় প্রিমার পানে, অতঃপর বলে, আপনাকে সুযোগ সন্ধানে বলার অপরাধটা ক্ষমার অযোগ্য, তবে এই বিষয়ে আপনার মতামত জানতে চাইছে। প্রিমা লম্বা একটা শ্বাস টেনে বলে, শব্দটা দগদগে ঘা সৃষ্টি করেছিল অন্তঃকরণে। ব্যথার রেশ বিদ্যমান না থাকলেও ক্ষত শুকোয়নি পুরোপুরি। শুকালেও হয়তো দাগ থেকে যাবে আমৃত্যু। তবে এই একান্তই আমার অভ্যন্তরীণ ক্ষত এটা। ইহার রেশ কখনো আমাদের সম্পর্ক কিংবা সংসারে পড়বে না। আশিয়ান বুদ্ধিমান পুরুষ, প্রিমার কথার আড়ালে লুকানো বার্তাটুকু ধরতে তার বেগ পেতে হয়নি। স্পষ্টভাবে মেয়েটি বুঝিয়ে দিয়েছে ক্ষমা করলেও ক্ষত ভুলে যাওয়া প্রিমার পক্ষে অসম্ভব। আশিয়ান কথা না বাড়িয়ে বলল, আপনাকে ক্লান্ত দেখাচ্ছে, চেঞ্জ করে শুয়ে পড়া উচিত আমাদের। প্রিমা কিছুক্ষণ নিশ্চুপ থেকে অতঃপর বলল, কিছু ব্যক্তিগত প্রশ্ন ছিল, উত্তর দেবেন? আশিয়ান এক পলক প্রিমার নিরেট মুখশ্রীর দিকে তাকিয়ে বলে, নির্দ্বিধায় বলুন। প্রিমা সাহস পেয়ে সহজ গলায় প্রশ্ন করল, আপনি কি কোনোভাবে আন্ডারওয়ার্ল্ড কিংবা প্রশাসনের কোনো সেক্টরের সাথে জড়িত? আশিয়ান কিঞ্চিত অবাক হয় প্রিমার প্রশ্নে, দ্বিধা ভেঙে ধীর কণ্ঠে বলে, আমি কোনো সেক্টরের সাথে সরাসরি জড়িত নই, তবে সব সেক্টরের সাথে যারা জড়িত তাদের সঙ্গে খুব ভালো একটা সমীকরণ আছে। যে কোনো আপদ বিপদ তারাই সমাধান করে দেয়, বিনিময়ে তাদের পেমেন্ট দেওয়া হয়। প্রিমা পুনরায় স্বাভাবিক গলায় শুধায়, আমি যদি খুব ভুল না হই, তবে সেই বিখ্যাত ব্যক্তিগুলো হলো তাজ এবং রাজভাই। এম আই রাইট? আশিয়ান স্মিত হেসে বলল, ইয়েস ওয়াইফি। আজ একজন হ্যাকার এবং সাইবারনেটিক্স কোম্পানির মালিক হওয়ায় বিভিন্ন পেশার লোকের সাথে তার সম্পর্ক রয়েছে। রাজের ভালো সম্পর্ক রয়েছে প্রশাসনের সাথে। ভাগ্যক্রমে তারা দুজনে আমার নেওটা। ব্যাস, আপনি বানাতে জড়ি। প্রিমা ভীষণ শান্ত স্বরে বলল, নাহার ওয়াসিতের এসব স্বীকারোক্তির পেছনে আপনাদের ভূমিকা অপরিসীম, তাই না? আশিয়ান ঘাড় নেড়ে সম্মতি জানায়। প্রিমা পরক্ষণে বলে ওঠে, ক্ষমতার অপব্যবহার করা কি উচিত? আশিয়ান মৃদু স্বরে বলল, বর্তমানে আমি যে অবস্থানে আছি সেটার দিকে হাজারো শকুনের দৃষ্টি রয়েছে। আমি শুদ্ধ পরিশ ভেদে হাত নোংরা করি না, কিন্তু ওদের বাঁচিয়ে রাখলে মরণ ছবলের হাত থেকে রক্ষা পাওয়া অসম্ভব। এমন অবস্থায় নিজেকে বাঁচাতে বিপদকে নিশ্চিহ্ন করাটা অন্যায়। ক্ষমতার সুব্যবহার যদি অন্যায়কারীকে প্রোটেকশন দিতে করা হয়, তবে কারোর অপকর্মের শাস্তি দিতে ক্ষমতার অপব্যবহার করা অনুচিত বলে মনে হয় না আমার। প্রিমা নিশ্চুপ হয়ে যায়। কথাটা আসলেই সত্য। ঝিম মেরে কিছুক্ষণ বসে থাকার পর আচমকা বিদ্যুৎ আসে। প্রিমা তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, একটু বেলকনিতে যান আপনি, আমি ড্রেস চেঞ্জ করে নিই। আশিয়ান এক পলক মাথা থেকে পা পর্যন্ত তাকে অবলোকন করে ধীর পায়ে ব্যালকনিতে গেল। শরীরের গহনাগুলো খুলে রেখে শাড়ি খুলতে গিয়ে প্রিমা পড়ে বিপাকে। কুচিগুলো সেট করার জন্য বেশ কয়েকটা পিন অ্যাটাচ করেছিল, কিন্তু পিনগুলো এখন খোলা যাচ্ছে না। নাজেহাল অবস্থায় পড়ে যায় বেচারি। আরও 10 মিনিট ট্রাই করার পরও খুলতে না পেরে মাথা ঘুরিয়ে উঠে তার। দেওয়ালে হাত ঠেকিয়ে ব্যালেন্স রেখে দুর্বল কণ্ঠে বলে, শুনছেন? একটু রুমে আসবেন। প্রিমার শাড়ির হাল একেবারে বেহাল। আঁচল গড়াগড়ি খাচ্ছে ফ্লোরে। শরীরে কেবল আনুষাঙ্গিক বস্ত্র রয়েছে। আঁচলটা কাঁধে তুলতে গিয়েও ব্যর্থ হয় প্রিমা। চারপাশ অন্ধকার ঠেকছে তার নিকট। শান ভদ্রপুরুষ হলেও অতিমাত্রায় প্রোটেক্টিভ। সে ব্যালকনিতে থাকলেও চেয়ারে বসে একধ্যানে আয়নায় ফুটে ওঠা প্রিমার প্রতিবিম্বের দিকে চেয়েছিল। ক্লান্ত হয়ে মেয়েটা যখন দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ায়, সঙ্গে সঙ্গে লম্বা লম্বা পা ফেলে ঘরে উপস্থিত হয় আশিয়ান। প্রিমার পালকের ন্যায় হালকা শরীরটা নিজের সাথে মিশিয়ে নিয়ে ধীর কণ্ঠে বলে, শরীর খারাপ লাগছে?
আশিয়ানের শরীরের ম্যানলি পারফিউম প্রিমাকে আবেশিত করে তোলে। আলতো করে আশিয়ানকে জড়িয়ে ধরে তার উন্মুক্ত বক্ষে মুখ গুজে লম্বা একটা শ্বাস টেনে মিনমিন স্বরে বলে, না, হুট করে একটু মাথা ঘুরেছিল, জাস্ট এইটুকুই। প্রিমার কাণ্ডে আশিয়ানের সমগ্র সত্তা কেঁপে ওঠে। একেই রূপের মোহে ঘায়েল করছে, এখন ছলনার আঙ্গার করছে তার পুরুষ চিত্তকে। নারী জাত আসলেই ছলনাময়ী, ধরা তো দেয় না, উল্টো তীব্র বেগে কেবল নিজের দিকে ধাতিব হতে বাধ্য করে। আশিয়ান চোখ বুজে লম্বা শ্বাস ফেলে নিজেকে সামলায়, কণ্ঠে গাম্ভীরতা বজায় রেখে বলে, কি হেল্প লাগবে আপনার? প্রিমা লজ্জায় আশিয়ানের বুকে মুখ লুকিয়ে ধীর কণ্ঠে বলে, শাড়ির সাথে অ্যাটাচড পিনগুলো খুলতে পারছি না। আশিয়ান কয়েকটা ফাঁকা ঢোক গিলে তাকে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড় করিয়ে বলে, আমি দেখছি। প্রিমা লজ্জায় অন্যদিকে চোখ ফিরিয়ে রাখে, চেয়ে থাকলে হয়তো দেখতে পেত তার সভ্য বরের করুণ দশা। মিনিট 20 ধরে চেষ্টা করার পর পরিশেষে সমস্ত পিনগুলো সরাতে সক্ষম হয় আশিয়ান। উঠে দাঁড়িয়ে প্রিমার বন্ধ চোখ জোড়ার দিকে দৃষ্টিপাত করে বলে, হয়ে গেছে। প্রিমা চোখ মেলে তাকাতেই দেখে তার পরিধেয়ে শাড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আশিয়ান। মুহূর্তের মধ্যে দ্বিগুণ লজ্জা এসে ভিড় করে তার মুখশ্রীতে। দৃষ্টি লুকিয়ে কোনো মতে বলে, আমি চেঞ্জ করে আশিয়ান রুদ্ধশ্বাসে বলে, ইউ কান্ট, ইউ নিড মাই হেল্প, অ্যাকচুয়ালি আই নিড ইউ। আশিয়ানের এলোমেলো কথায় চমকে তাকায় প্রিমা। তার মুখপানে দৃষ্টি পড়তেই দেখে বেচারা ঘোর আসন্ন দৃষ্টিতে তাকিয়ে আছে। তার শ্বাস প্রশ্বাসের গতি অস্বাভাবিক। শানের চোখের ভাষা বুঝতে পেরে কেঁপে ওঠে প্রিমা। গলার স্বর আটকে আসে। কিছু বলার পূর্বেই আশিয়ান বেকুল কণ্ঠে বলে, নিষেধাজ্ঞা মানার মতো অবস্থা আপনি আমায় রাখেননি। আপনার সান্নিধ্য আমার চাই প্রেম। যদি অসম্মতি থাকে তাহলে আমি থেমে যাব। আপনার মনের বিরুদ্ধে কিছুই হবে না। প্রিমা বাধা দিতে পারল না তার একান্ত ব্যক্তিগত মানুষের আবদার। তার বক্ষে মুখ লুকিয়ে নীরবে সম্মতি জানালো। অপরপক্ষ নিরপেক্ষ থামল না, নিজের অধিকার বুঝে নিল অতি স্বর্ণপণে। ছোট্ট শরীরটা আনাচে কানাচে দখলদারিত্বের প্রতিচ্ছবি এঁকে দিল। মানুষটা অধৈর্য হলেও তার স্পর্শে ছিল কোমলতা। প্রিমার এক মুহূর্তের জন্য মনে হয়নি আশিয়ান কেবল মনের বাসনা পূরণ করতে তার সান্নিধ্যে এসেছে। উল্টো রাতের গভীরতার বৃদ্ধির সাথে সাথে খুব ভালো মতো উপলব্ধি করেছে তার একান্ত মানুষটার সীমাহীন ভালোবাসা। রজনীর অন্তিম প্রহর, অকারণে ঘুমটা ভেঙে গেল ফারজানার। চোখ মেলে নিজের ডান পাশে দৃষ্টি নিক্ষেপ করতেই দেখলো জায়গাটা সম্পূর্ণ খালি। সিরিয়াস এই সময় কোথায় গেল ভাবতেই মস্তিষ্ক অযাচিত চিন্তা ভর করলো তার। তড়িঘড়ি করে উঠে ওয়াশরুম চেক করলো। ওটা ফাঁকা দেখে ফারজানার বুকটা কেঁপে উঠল। রাজের নাম্বারে কল করতেই দেখলো বিছানার এক পাশে অবহেলায় পড়ে আছে তার ফোনটা। ফারজানা হতভম্ব হয়ে বসে থাকে কিছুক্ষণ। কটেজে আসার পর সারাটা দিন ঘরেই কাটিয়েছে সে। রাজ কি রাগ করেছে এটা নিয়ে, নাকি তাদের অভ্যন্তরীণীয় দূরত্ব এই অবজ্ঞার কারণ? ফারজানা ভীষণ অস্থির লাগতে শুরু করে। খোলা হাওয়ার সংস্পর্শ পেতে তড়িঘড়ি করে বারান্দায় আসতেই দেখতে পায় রাজ সোফায় ঘুমিয়ে আছে। মনটা নিমিষেই খারাপ হয়ে যায় তার। বিপরীত পাশের সোফায় বসে চিন্তা করতে থাকে নিজের ভুলগুলো নিয়ে। বিয়ের 2 দিন পরই তাদের মধ্যে এত দূরত্ব বেড়ে যাওয়ার কারণ অজানা তার। লোকে ঠিকই বলে সে একটা অপয়া। নিজের ভাবনায় বুত হয়ে ফুপিয়ে কেঁদে ওঠে ফারজানা। দুনিয়াদারি অসহ্য লাগছে তার। ঘুমের ঘোরে কারো কান্নার শব্দ শুনে পিটপিটিয়ে তাকায় রাজ। বরাবরই তার ঘুমটা ভীষণ পাতলা, একটু শব্দেই ভেঙে যায়। চোখ কুঁচলে উঠে বসতেই দেখলো তার নববধূ অঝোর নয়নে কাঁদছে। হতভম্ব হয়ে এক লাফে উঠে দাঁড়িয়ে তার সামনে গিয়ে বলে, কি হয়েছে সুরঞ্জনা, কাঁদছেন কেন আপনি? ফারজানা নিজেকে সামলাতে পারল না। মাথা চেপে ধরে কন্দনরত সুরে এলোমেলো ভাবে বলে,
ফেলল মনের অবিচ্ছেদ্য সকল ভাবনা। ইসরাজ স্থিরভাবে শুনল সবটা, অতঃপর আকস্মিক ঘটিয়ে ফেলল এক কাণ্ড। রাজের বলিষ্ঠ হাতের আকস্মিক টানে ফারজানা ছিটকে পড়ে রাজের সুঠাম বুকে। পেশিবহুল হাতের সামান্য শক্তি ক্ষয় করে এক ঝাটকায় ফারজানাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে এক হাত তার কোমরে রাখে এবং অন্য হাত রাখে তার গালে। কিছুটা সময় ওভাবেই পার হয়। ফারজানা কান্না কমে আসে খানিকক্ষণ পর। মেয়েটা শান্ত হয়ে আসলে নিজেকে মধ্যবর্তী দূরত্ব কমিয়ে খানিকটা সন্নিকটে এগিয়ে জানার কপালে কপাল ঠেকিয়ে চোখ জোড়া বন্ধ করে রাজ। অবস্থানের দূরত্ব শূন্য হওয়ায় দুজন নিঃশ্বাস খুব সন্তর্পণে ছুঁয়ে যায় একে অপরকে। কিছু সময় পার হতেই প্রগাঢ় কণ্ঠে ধীর গলায় ইস্ত্রিরাজ বলে, নিকৃষ্ট পরিস্থিতির সাথে লড়াই করতে করতে আপনার অতিশয় কোমল এবং পবিত্র হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে গেছে জানা। একজন হৃদয়গত ডক্টর হিসেবে বলছি, রোগ প্রশমনের জন্য আপনাকে এক মহামূল্যবান ঔষধি নিয়মমাফিক সেবন করতে হবে। ঔষধিটার নাম জানেন? রাজের আচম্বিক কাণ্ডে জ্ঞানলব্ধ ফারজানা হতভম্ব মুখ অস্পষ্ট সুরে বলে, রাজের আধ্যাত্মিক কথায় যতটা হতভম্ব হয়েছে ফারজানা, তার থেকে শত গুণ বেশি অবাক হয়েছে তার সম্মুখে উপস্থিত বেহায়া পুরুষের ধৈর্যশীলতা দেখে। তার কারণগুলো স্বাভাবিক। বইয়ের স্পষ্ট জবাব এবং বেখেয়ালিতে স্মিত হেসে হাসকিশোরে ফিসফিসিয়ে রাজ বলে, হৃদগত রোগের গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে ইস্তিরাজ চৌধুরী প্রণয়পূর্ণ এবং তীব্র প্রেমমাখা ভালোবাসার অধিক আয়োজন আপনার। অত্যাধিক জরুরি ঔষধি সম্পূর্ণ ডোজ গ্রহণ না করা অবধি আপনার প্রাণঘাতী অসুখ কখনোই নিরাময় হবে না। উপরোক্ত দিনকে দিন বাড়তে থাকবে। রাজের বেলেহাস কথায় ছটফটিয়ে উঠা ফারজানাকে আরো নিবিড় বন্ধনে বন্ধনী করে আগের স্বর বজায় রেখে প্রকাণ্ড কণ্ঠে ধীর গলায় রাজ বলে, সময় যত বাড়বে ডোজের পরিমাণ ও সুদ সময় ততটাই চক্রবৃদ্ধি হারে বাড়বে। সময় মতো সঠিক সিদ্ধান্ত নিলে হয়তোবা এই মারাত্মক ডোজের ভয়াবহ টর্চার থেকে মুক্তি মিলবে। তা না হলে একজন দায়িত্ববান ডক্টর হিসেবে রোগীর সুস্থতার দিকে লক্ষ্য রেখে আমাকে কিছুটা অমানবিক হতে হবে। লজ্জায় মিয়ে যাওয়া ফারজানার শরীরের সমস্ত জোর খাটিয়ে রাজকে সরিয়ে উল্টো ঘুরে দাঁড়িয়ে হড়বড়িয়ে বলে ওঠে, চুপ করুন বেহায়া পুরুষ। সমস্ত লাজ লজ্জা হসপিটালের ফার্মেসিতে বিক্রি করে এসেছেন নাকি? উদ্যাপিত ডক্টরি ভাষায় নিজের বেহায়া আবদারের বহিঃপ্রকাশ ঘটাতে এতটুকু শরম করলো না? বেহায়া পুরুষ কথাটা দু একবার আনমনে আওড়ালো রাজ। দু পা এগিয়ে পেছন থেকে জানার কাঁধে আলতোভাবে মুখ বুজে পেশিবহুল হাতে ফারজানার কোমল হাত দুটো বজ্র মুষ্টিতে বন্দি করে দুষ্টুমি ভরা কণ্ঠে রাজ বলে, ডাক্তাররা সভ্য হলে তাদের ব্যক্তিগত রোগীদের অশুভ রোগের উপযুক্ত চিকিৎসা করবে ম্যাডাম। কে? তবে আপনার দুশ্চিন্তা করতে হবে না। আপনার রোগের ওষুধই সম্পূর্ণ নিরাপদ। সেই স্পেশাল ঔষধি কেবলমাত্র আপনার রোগ নিরাময়ের গুরুত্ব কাজটা নীরবে পালন করবে। বিশেষ ঔষধি হওয়ার সেটা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন। লজ্জারুণ ফারজানা রাজকে দমাতে ফট করে বলে ওঠে, সবকিছু সুফল এবং কুফল উভয় দিক থাকে। জানার প্রতিবাদী স্টেটমেন্টের বিরুদ্ধে বাঁকা হেসে রাজ বলে, আপনার বুদ্ধিমত্তায় আমি ইমপ্রেসড। বহুল প্রচলিত এই ঔষধির একটা বিশেষ কুফল আছে, সেটা হলো এয়ারফোর্স লাইফ টাইম বিনা ব্রেকে কন্টিনিউ করতে হবে, নাহলে রোগী পুনরায় তার আগের অবস্থানে ফিরে যাবে। সূর্যের দাপটে ঝলমলে আলোয় আলোকিত ধরণী, জানালার ফাঁক গুলিয়ে আসা তেজশ্রী আলো ঘরের পরিবেশকে আরো মনোরম করে তুলেছে। বেলা বাড়তেই ঘুমটা আগলা হয়ে আসলো মেহেরিমার। পিটপিটিয়ে চোখ মেলে তাকাতেই তাজের উন্মুক্ত বক্ষপট নজরে আসলো। মুখ উঁচিয়ে উপরের দৃষ্টি নিবদ্ধ করতেই দেখলো তারজিয়ান জেগে আছে। মেহেরিমা হাত বাড়িয়ে তারজিয়ানের শক্তপোক্ত দেহখানা জড়িয়ে ধরে তার পেটানো শরীরের উপর একটু পা তুলে দিয়ে আদুরি স্বরে বলল, গুড মর্নিং তাজ। তারজিয়ান স্বাভাবিক স্বরে বলল, মর্নিং। মেহেরিমার ভ্রু কুঁচকে আসলো তারজিয়ানের বেখাপ্পা প্রতি উত্তরে। তারজিয়ানের বুক থেকে মুখ তুলে প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করে শুধালো, মুড অফ আপনার? তারজিয়ান প্রতি উত্তর করল না। মেহেরিমার অনাবৃত দেহখানা সুকৌশলে বক্ষের উপর এনে শক্ত করে জড়িয়ে ধরে বিরক্তি মাখা গলায় বলল, ওসব বেলোকের অসুখ, আমি খাঁটি পুরুষ মানুষ।
এসব কারণবিহীন উদ্ভট রোগ আমার আমার হয় না। খালি আমায় বদনাম করার ধান্দায় থাকিস, তাই না? তারজিয়ানের কথায় মেহেরিমার মুখ কালো হয়ে যায়। ভ্রু কুঁচকে তাজের বুকে থুতনি ঠেকিয়ে তার মুখাপেক্ষী হয়ে মিসের রাগী স্বরে বলে, আপনি শুধু আমায় অপমান করার ধান্দায় থাকেন তাই না? আপনার খাপছাড়া উত্তর শুনে সরল মনের প্রশ্নটা জিজ্ঞেস করেছিলাম। এটা তো আপনার সমস্যা। মাথাটা সামান্য উঠিয়ে মেহেরিমার হালকা রক্তিম হয়ে আসা নাকে একটা চুম্বন এঁকে দিয়ে বলে, আমার একমাত্র মার্শ ম্যালো টাইপের বউজানকে আমি অপমান করতে পারি? তোর স্ক্রিন বোধহয় বেশি সেনসিটিভ হয়ে গেছে মেহু, এজন্যই সহজ উত্তর শুনে ফসকে পড়ে যাচ্ছে। রাগের চোটে নাকের পাটা তন ফুলে উঠল মেহেরিমার। ধারাম করে মাথাটা তারজিয়ানের বুকের উপর রেখে দিয়ে গাল ফুলিয়ে বলল, বউকে অপমান করলে প্রকৃতি কিন্তু ঠিকই বদলা নিবে তাজ। ওই যে রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে না, আমাকে ভয় না পেলে অ্যাটলিস্ট ওটাকে একটু সমীহ করে চলবেন। তারজিয়ান চোখ মুখ বিরক্ত করে কৌতুকের স্বরে বলল, কথায় কথায় বদলা নেওয়ার মতো হিংসুটে মনোভাব পুষে রাখা সুন্দরী রমণীদের কাজ। তুই কিনা নিজের স্বামীকে অন্য একটা বেড়ি মানুষকে তোয়াজ করে চলতে বলছিস। জাস্ট ইমেজিন, তার এবং আমার মধ্যে যদি টাইপ ভাব ভালোবাসা হয়ে যায় তখন তোর কি হবে? মেহেরিমা হতভম্ব মুখে বলল, রিভেঞ্জ অফ নেচার ফিমেল প্রভাব। মাথা মোটা মেহেরিমাকে বোকা বানাতে পেরে হাসিতে আটকে তারজিয়ান বলে, তার হয়তো কি। মেহেরিমা চোখ মুখ কুঁচকে সমস্ত সমীকরণ মেলানোর পর বুঝতে পারে তারজিয়ান তাকে বোকা বানিয়েছে এবং মিশে মিশে ভাবে জেলাস করানোর চেষ্টা করছিল। মেহেরিমা রেগে মেগে তারজিয়ানের মাথার চুলগুলো খামচে ধরে বলে, আপনি খুবই খারাপ তাজ। তারজিয়ান হাসতে হাসতে মেহেরিমার কোমল হাতটা নিজের হাতের মুঠোয় এনে বলে, সেটা আর নতুন কি? বুঝতে শেখার পর থেকেই তুই বুলি আওড়াচ্ছিস, অথচ আমার মতো নিরীহ প্রাণী দুনিয়াতে দ্বিতীয়টি নেই। মেহেরিমা তারজিয়ানের কথায় গাল ফুলিয়ে বলে ওঠে, আমার সাথে সাথে নিরহ প্রাণীর সংখ্যাটাও অপমানিত হয়ে গেল। বাঘ মামা যেমন বিলাই মামি হতে পারেন না, ঠিক তেমনি আপনিও নিরহ হতে পারেন না। বউয়ের বুদ্ধিমত্তায় তারজিয়ান কিঞ্চিত খুশি হলো। তার অবাধ্য হাত বিচরণ করতে শুরু করলো মেহুর সর্বাঙ্গে। তারজিয়ানের এহেন কাণ্ডে শিউরে ওঠে মেহেরিমা। তারজিয়ান হুইস্কি স্বরে বলে, আমার প্রতি আদর দেওয়ার সুফল টের পাচ্ছিস? এই আদর পেয়েই তোর আইকিউ দিনকে দিন তরতরিয়ে বাড়ছে মেহু, অথচ তুই এটা নিয়ে তোর অভিযোগের শেষ নেই। ঘুম পূরণ হয়েছে? মেহেরিমা লজ্জা পেয়ে যায় তারজিয়ানের বেফাস কথায়। খানিকক্ষণ চুপ থেকে ধীর স্বরে উত্তর দেয়, হয়েছে। একটা কথা বলি, মেহেরিমার কথায় লজ্জা লজ্জা ভাবটা স্পষ্ট। সবটা টের পেয়ে মেহেরিমাকে নিজের মুখ বরাবর এনে তারজিয়ান কৌতুক মিশ্রিত কণ্ঠে বলে, এবার বল বউজান। তারজিয়ানের মুখোমুখি হয়ে লজ্জায় থিতু হয়ে যায় বেচারি। দৃষ্টি লুকিয়ে তারজিয়ানের বাহুতে মিশে আঁকিবুকি করতে করতে বলে, আমাদের মাঝে নতুন মেহমানের আগমন ঘটলে কেমন হয়? মেহেরিমার বলা কথাটা কর্ণকুহুরে প্রবেশ করা মাত্রই মুখবয় পাল্টে যায় তারজিয়ানের। ধরফড়িয়ে উঠে বসে মেহেরিমাকে পাশে বসিয়ে উৎকণ্ঠিত স্বরে শুধায়, তোর লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেলের ডেট কবে ছিল? তারজিয়ানের আকস্মিক আচরণে ভড়কে যায় মেহেরিমা। কাপা কণ্ঠে ডেট জানাতেই তারজিয়ান পুনরায় অস্থির কণ্ঠে শুধায়, হতেও পারে ওটা ইমপ্ল্যান্টেশন বিল্ডিং ছিল। তুই কি টেস্ট করিয়েছিস? মেডিসিন স্কিপ করেছিলি? তারজিয়ানের চোখে মুখে লেপ্টে আছে উৎকণ্ঠা। তার কণ্ঠস্বর কম্পমান। অধীর আগ্রহে অপেক্ষা করছে মেহেরিমার প্রতি উত্তরের। লোকটার খুশি হওয়ার কথা থাকলেও তাকে বড্ড বিচলিত লাগছে। খুশির বদলে একরাশ চিন্তার ভাঁজ পড়েছে তার কপালে। ভয়ে ভয়ে কোনো মতে মেহেরিমার জবাব দেয়, মেডিসিন স্কিপ করেছিলাম, টেস্টও করিয়েছি। অর্ধেক উত্তর শুনে তারজিয়ান অধৈর্য হয়ে ধমকে ওঠে তাকে। মেহেরিমা ভয়ে সিটিয়ে যায় বিছানার হেড বোর্ডের সাথে। ভীতু চাহনিতে দেখে তাজের খেপাটে মুখবয়। মেহেরিমাকে পিছিয়ে যেতে দেখে তারজিয়ান চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেলে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করে। সামান্য এগিয়ে গিয়ে যথাসম্ভব কণ্ঠ নরম করে শুধায়, রেজাল্ট কি এসেছে? মেহেরিমা অশ্রুসিক্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে অভিমানী স্বরে বলে, নেগেটিভ। উত্তরটা শোনা মাত্রই ধপ করে বিছানায় শুয়ে পড়ে মাথায় একটা হাত রেখে স্বস্তির শ্বাস ফেলে তারজিয়ান। অল্প সময়ের জন্য আত্মাটা খাঁচা ছাড়া হয়ে গিয়েছিল তার।
চোখ বুজে শান্তির সাগরে ভেসে বেড়ানো তারজিয়ানের হুঁশ ফিরে মেহেরিমার নাক টানার শব্দে। বিরক্ত মুখে উঠে বসে মেহেরিমার দিকে তীর্যক চাহনি নিক্ষেপ করে তারজিয়ান শুধায়, তুই মেডিসিন স্কিপ করেছিস কোন সাহসে? ছোট্ট মাথাটাতে সারাক্ষণ আমার সুখ শান্তি ইন্নানিল্লাহ করে দেওয়ার প্ল্যান ঘুরে, তাই না? মেহেরিমা ফুপিয়ে উঠে জবাব দেয়, মেডিসিন স্কিপ করার সাথে আপনার সুখ শান্তি নষ্ট হওয়ার কি সম্পর্ক? তারজিয়ানের রাগ উঠে কিন্তু মেহেরিমার মুখ পানে চেয়ে নিজেকে সামলে নেয়। আর একটু ঘনিষ্ঠতা বাড়িয়ে মেহেরিমার চোখে চোখ রেখে সাবলীন কণ্ঠে বলে, প্রেগনেন্সি কোনো ছেলে খেলা নয় মেহু, এটা একটা বিশাল দায়িত্ব। এক্ষেত্রে মেন্টাল এবং ফিজিক্যাল ফিটনেসটা বাধ্যতামূলক, যেটা তোর নেই। হটকারিতায় কোনো সিদ্ধান্ত নিয়ে তোকে ভাড়াতে চাই না আমি। তারজিয়ানের অপকট স্বীকারোক্তিতে মেহেরিমার কান্না থেমে যায়। থমথমে দৃষ্টি নিক্ষেপ করে ধীর কণ্ঠে শুধায়, আমার থেকে দুর্বল এবং ক্রিটিক্যাল কন্ডিশনে থাকা মানুষ এই জার্নি ফেস করেছে তাজ। সবাই কি দিন শেষে মরে যাচ্ছে? তারজিয়ানের বুকটা ধক করে উঠল, মস্তিষ্কে চেপে বসলো সুপ্ত রাগ। দাঁতে দাঁত চেপে তারজিয়ান বলল, সবার আর তোর কেসটা সেম নয় মেহু। এতদিন যাবৎ আমার সান্নিধ্যে আসছিস, অথচ এখনো আমি একটু রাফ হলে পরের দিন তোর জ্বর ওঠে। আমার পাগলামিগুলোতেই এখনো অভ্যস্ত হতে পারিসনি, আবার আমার অস্তিত্ব দুনিয়ায় আনার পরিকল্পনা করছিস। মেহেরিমার অসহ্য লাগে তারজিয়ানের বাড়াবাড়ি। সেও তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, যে কোনো সুস্থ মানুষ আপনার লাভ টর্চারের পাল্লায় পড়লে অসুস্থ হয়ে যাবে। অহেতুক ব্লেম দিবেন না আমাকে। আপনি আসলে ইনসিকিউর। বাচ্চা আসলে আমি তার সাথে ব্যস্ত হয়ে পড়ব, আপনাকে সময় কম দিব। এটাই আপনার সহ্য হচ্ছে না, তাই তো? মেহেরিমার কথায় তারজিয়ান সোজাসাপটা বলে, এটাও একটা পয়েন্ট। সব মিলিয়ে মূল কথা হলো, আমরা কোনো ছানাপোনা লাগবে না। তুই হলেই এই জীবনে নির্বিঘ্নে এবং সুখ স্বাচ্ছন্দ্যে কেটে যাবে। মেহেরিমা অবাক চোখে দেখলো তারজিয়ানকে। তার অপকটে স্বীকারোক্তিতে মস্তিষ্কের খুন চেপে বসলো মেহেরিমার। দাঁতে দাঁত চেপে জোরালো কণ্ঠে বলল, আপনি একটা সাইকো তাজ। মেহেরিমার কথা শুনে বাঁকা হাসে তাজ। অভিমানী মেয়েটাকে এক ঝটকায় ডিজের কাছে এনে শক্ত করে জড়িয়ে ধরে তার শরীরে মিশে থাকা সুমিষ্টি সুবাসটা ভেতরে টেনে নিয়ে গা হিম করা কণ্ঠে বলে, সত্যটা উপলব্ধি করতে বড্ড দেরি করে ফেলেছিস বৌজান। আমার অবাধ্য শাসনগুলো জাহান্নামের নিকৃষ্টতম যন্ত্রণা দিলেও সেটা তোকে মুখ বুজে সহ্য করতে হবে, কারণ তোর ফিরে যাওয়ার কোনো পথই আমি অবশিষ্ট রাখিনি শোনা। সূর্যের প্রখর তাপ জানান দিচ্ছে অপরাহের আগামী বার্তা। মোটামুটি 11টার দিকে সকলে উপস্থিত হয় নাস্তার টেবিলে। কাকতালীয়ভাবে টাইমিং মিলে যায় এমনটা কেউ আশাই করেনি। প্রথমে রাজ এবং জানাকে নাস্তার জন্য অপেক্ষা করতে দেখা যায়, অতঃপর তাজ আর মেহু আসে। অবশেষে হাজির হয় আশিয়ান এবং প্রিমা। ওরা টেবিলের কাছে আসতেই সবাই সম্মস্বরে চেঁচিয়ে বলে, হ্যাপি বার্থডে মিস লাড্ডু। ঘুমের ঘরে থাকা প্রিমা খানিকটা চমকে ওঠে। কি ঘটেছে সেটা মস্তিষ্কে ধরা দিতেই তার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। আশিয়ানের হাত ধরে সামনে এগিয়ে এসে তাদের সাথে সংযুক্ত হতেই নানান বাহারের কথায় মেতে ওঠে সবাই। সবার কথা শুনে খিলখিলিয়ে হাসে প্রিমা। আশিয়ান গম্ভীর মুখে চায়ের কাপে চুমুক বসিয়ে মুগ্ধ দৃষ্টিতে অবলোকন করে সেই দৃশ্যটা আর কারো চোখে ধরা না পড়লেও ফারজানার দৃষ্টি এড়াতে পারেনি। যথেষ্ট বুদ্ধিমতী সে। পুরুষের চোখের ভাষা বুঝতেও সক্ষম বিধায় শানের দৃষ্টির মানে বুঝতে তার বেগ পেতে হয়নি। মূল ভাব বুঝতেই তার অন্তর্কোণ প্রশান্তিতে ছেয়ে যায়। পরিশেষে ভালোবাসার কাঙ্গালি তার পরিপূরক খুঁজে পেয়েছে। আড্ডা এবং খাওয়ার ফাঁকে ফাঁকে জানার প্লেটের দিকে নজর রাখছিল ইস্তিরাজ। মেয়েটা খাওয়া দাওয়ায় বড্ড বেশি ফাঁকিবাজি করে। প্লেটের খাবার আগের মতো দেখে ইস্তিরাজ নিচু স্বরে ফারজানার কানে কানে বলে, খাবার শেষ করুন জলদি, নয়তো অন্য মিষ্টির খাওয়ানোর ব্যবস্থা করব। অ্যান্ড ইউ ওন্ট লাইক ইট মিসেস সানা। বাই দ্য ওয়ে, এটা অ্যাডাল্ট কন্টেন্ট যুক্ত কথাবার্তা ছিল। আপনি একটু কষ্ট করে আসল মিনিং বুঝে নিন কেমন? সরাসরি বলতে আমার শরম পায়।
কথাটা বলে মিশে লজ্জা পাওয়ার ভান ধরল ইস্তিরাজ। ফারজানা অবাক চোখে তাকালো তার ভণ্ড অভিনেতার দিকে। ইস্তিরাজ তখন প্রিমার সাথে কথা বলতে ব্যস্ত। আড্ডার ফাঁকে ফাঁকে সবাই নাস্তা সেরে প্ল্যান সাজাতে লাগলো। সর্বোচ্চ আর একদিন তারা এই রিসোর্টে স্টে করবে, তাই অল্প সময়ের মধ্যে আশেপাশের প্রধান দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার বিষয়ে আলোচনা করতে লাগলো। এক পর্যায়ে ইস্তিরাজ বলল, আমরা চাইলে ভাওয়াল জাতীয় উদ্যান ও ভাওয়াল রাজবাড়ি ভিজিট করতে পারি। এখান থেকে খুব একটা বেশি দূরত্ব নয়। তোরা ইস্তিরাজের কথার মাঝে আশিয়ান গম্ভীর স্বরে বলে, আমরা যাবো না, তোদের জন্য যেটা সুইটেবল হয় তোরা সেখানে ঘুরতে যেতে পারিস। ইস্তিরাজ বার্গিং করতে গিয়েও থেমে গেল। আর চোখে প্রিমার দিকে তাকাতেই দেখলো তার ক্লান্তিতে মুষে পড়া মুখশ্রী, তবে এত কিছুর মাঝেও তাকে অসম্ভব রকমের সুন্দর দেখাচ্ছে। ত্বকের উজ্জ্বলতা যেন এক রাতের ব্যবধানে বেড়ে গেছে। চোখ দুটো সামান্য ফোলা থাকলেও দেখতে সুন্দর লাগছে। ইনসিকিউট আশিয়ান কি রিজনে ঘুরতে যাওয়া স্ক্রিপ্ট করতে চাইছে সেটা ঢের বুঝলো ইস্তিরাজ। বন্ধু তার উপর দিয়ে সরল সোজা হলেও ভেতরে ভেতরে কতটা হারামি সেসব খবর তার অজানা নয়। সবটা বুঝে সেও অনীহা প্রকাশ করলো ঘুরতে যেতে। মেহেরিমার মন এমনিতেই খারাপ ছিল, ইস্তিরাজের কথায় মন খারাপের মাত্রাটা আরেকটু বাড়ল। সেটা অবলোকন করে তারজিয়ান দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, হানিমুনে মনে হলো নিজেদের অনুভূতি এক্সপ্লোর করার, কিন্তু আমার মাথামোটা বউ দর্শনীয় স্থান প্রদর্শন করায় চিন্তায় ব্যস্ত। আমার মতো খাঁটি আমিষের পাল্লায় পড়েও এই নিরামিষ মহিলা কিচ্ছু শেখে। দিনের আলোতে টিউবলাইট দিয়ে আমার অনাগত ভবিষ্যতে সুখময় শান্তির খোঁজ মিলবে কিনা সন্দেহ। কিছুক্ষণ কথাবার্তা বলে নাস্তা শেষে আশিয়ান এবং প্রিমা ফিরে গেল নিজেদের কটেজে। তাজ এবং মিহু বেরোলো দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করতে। সবাইকে নিজ নিজ গন্তব্যে প্রস্থান করতে দেখে ইস্তিরাজ বলল, এই যে মিসেস, আপনাকে একটু বিরক্ত করি। ফারজানা জুসের গ্লাসে চুমুক বসিয়ে বলল, দুঃখিত, আমি একজন বিবাহিত নারী, সেই জন্য শত শত নারী হার্টথ্রবকে টিচিংয়ের পারমিশন দিতে পারলাম না। সূক্ষ্ম খোঁচাটা টের পেতে মুখ কালো হয়ে যায় ইস্তিরাজের। কিছু একটা ভেবে বাঁকা হেসে বলে, সদৈত নারী হার্টথ্রবের হার্টে কেবলমাত্র আপনার দখলদারিত্ব চলে ম্যাডাম। ফারজানা প্রতি উত্তরে কিছু বলল না, শুধু স্মিত হাসলো। ইস্তিরাজ বলে উঠল, বাগানের দিকটায় যাবেন? সারাদিন শুয়ে বসে বড্ড বিরক্ত হচ্ছিল ফারজানা, তাই ইসরাজের কথায় ঝটপট রাজি হয়ে গেল। দুজনে ধীর পায়ে নৈশব্দে মুহূর্তটা উপভোগ করতে করতে এগিয়ে যায় সুবিস্তীর্ণ গাছপালায় আচ্ছাদিত বাগানের দিকে। বাগানের ট্রিম করে রাখা ঘাসগুলো বড্ড পরিচ্ছন্ন এবং মনোরম। ফারজানা লোভ সামলাতে না পেরে বলল, ঘাসের উপর বসি? ইসরাজ কিছু একটা ভেবে বলল, বসা যায়। সম্মতি পেয়ে ফারজানা খুশি হয়। ইসরাজ অল্প স্বল্প পর্যবেক্ষণ শেষে ফারজানাকে নিয়ে বসে পড়ে। বাগানের এই সাইডটা থেকে লেকের চমৎকার একটা ভিউ পাওয়া যায়। রোদ থাকা সত্ত্বেও ঘন গাছপালার জন্য সেটার আজ নিচ অবধি পৌঁছাচ্ছে না। ফারজানা রীতিমতো বিস্মিত দৃষ্টিতে দেখতে থাকে চারপাশ। আচমকা তার কোলের উপর ইসরাজ মাথা রেখে শুয়ে পড়লে কিঞ্চিত চমকে উঠে ফারজানা। ভ্রু কুঁচকে কিছু বলার পূর্বেই রাজ বলে ওঠে, আপনি আমার প্রিয় দৃশ্য দেখতেই ব্যস্ত, তাই আমি আমার প্রিয় মানুষটার মুগ্ধ দৃষ্টি আরো নিকটতর হতে দেখার উপায় খুঁজে নিলাম। ভুল কিছু করেছি? ফারজানা ঠোঁটে ঠোঁট চেপে হাসি আটকে রাজের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ইসরাজ সেই দৃশ্য দেখে কাতর কণ্ঠে বলল, ভালো মানুষই মেনটেন করা অনেক কঠিন একটা কাজ ম্যাডাম। আপনি উল্টোপাল্টা কাজ করলে আমি মুখোশ ছেড়ে বেরোতে বাধ্য হব। আমি যদি খুব ভুল না হই তাহলে আপনি এখনো প্রস্তুত নন আমাকে একান্তভাবে নিজের মালিকানা বুঝিয়ে দিতে। ফারজানা অল্প সময় নিয়ে ধীর কণ্ঠে বলল, বিয়েতে মত দেওয়ার সাথে সাথে আমার সমগ্র সত্তার মালিকানা আমি আপনার নিকট হস্তান্তর করেছি। মনের মধ্যে বিন্দুমাত্র শঙ্কা থাকলে আমি আপনাকে গ্রহণ করতাম না জনাব। অতীত ভুলে যাওয়ার অভিপ্রায় আপনার জীবনে নিজেকে জড়াইনি আমি। একটা সুন্দর ভবিষ্যৎ এবং বর্তমানটাকে স্বপ্নের ন্যায় রঙিন করে তুলতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম। সময় সাপেক্ষ আপনার জন্য অনুভূতিগুলো গাঢ় হতে হয়তো সময় লাগবে, তবে এটার সাথে মালিকানা বুঝে নেওয়ার কোনো
সম্পৃক্ততা নেই। ইস্তিরাজ ফাঁকা ঝোঁক গিলে কাতর গলায় বলল, সম্মতি দিয়ে বেসামাল করে আমার বাধা দেবেন না তো। আমি একবার ধৈর্য হারালে হয়তো আপনার বাধা মানতে সক্ষম হব না। বুঝে শুনে নিজের সর্বনাশে নথিপত্রে স্বাক্ষর করিয়েন। আমি কিন্তু হাজবেন্ড হিসেবে একদমই ভালো নই। ফারজানার মুখে লজ্জা মিশ্রিত হাসি ফুটে উঠল। অন্যদিকে চোখ ফিরিয়ে মৃদু স্বরে বলল, নির্দিষ্ট এক স্বাক্ষরের বিনিময়ে অলরেডি আমি একান্ত ব্যক্তিগতভাবে আপনার সম্পত্তি পরিণত হয়েছি জনাব। সম্পদ যেহেতু আপনার, তাই মর্জিও আপনার। অহেতুক এভাবে অনুমতি চেয়ে আমার লজ্জায় ফেলবেন না। ইস্তিরাজ অতি সুখে চোখ বুজে শুয়ে রইল। নিজের প্রিয়তমার মুখে এহনো স্বীকারোক্তি শোনার সৌভাগ্য কজন পুরুষের হয়। মানুষ সত্যি বলে, কষ্ট করলে কেষ্ট মেলে। ফারজানাকে নিজের করে নেওয়ার জার্নিটা এতটাও সহজ ছিল না, তবে সে হার স্বীকার করেনি বলেই হয়তো আজকে এই সুখ অনুভূতি তার হাতের মুঠোয় ধরা দিয়েছে। কয়েককাল সেভাবেই পার হলো। আচমকা ফারজানা বলল, আপনার অতীত সংক্রান্ত কিছু প্রশ্ন ছিল। বাকি কথা বলার পূর্বেই ইস্তিরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আজকে নয় সুরঞ্জনা, অন্য কোনো দিন এই বিষয়ে আলোচনা করি। ফারজানা থেমে যায়। অতীতের প্রসঙ্গ আসতেই ইস্তিরাজের পাল্টে যাওয়া মুখবয় তাকে ভয় পাইয়ে দিয়েছে রীতিমতো। লোকটা কেমন নির্জীব দৃষ্টিতে তাকিয়ে আছে, অথচ ফারজানা স্পষ্ট টের পাচ্ছে সেই দৃষ্টিতে মিশে আছে রাগ, ক্ষোভ এবং আকাশ স্পর্শী ঘৃণা। ফারজানা কথা ঘুরাতে বলল, আপনি আমার থেকে যথেষ্ট বড়, তবুও আপনি সম্বোধন করেন কেন? ইস্তিরাজ খানিকটা সময় নিয়ে গমগমে সুরে বলল। ভালো লাগে তাই। ফারজানা মুখটা কালো করে বলল, আজীবন এই আপনি সম্বোধনটা চলবে? ইস্তিরাজ আকস্মিক তার চোখের পানে দৃষ্টি তাক করে বলল, খুব বিশেষ এক সময়ে আপনি ডাকটা তুমিতে রূপান্তর হবে। আপনি টের পাবেন, তবে অনুভূতি প্রকাশের অবকাশ থাকবে না। কেবল সম্বোধন সূচনা লগ্নের রঙিন দৃশ্যটা আজীবনকালের জন্য স্মরণীয় হয়ে থাকবে। ফারজানা অভিভূত হয়ে শুনে তার কথা, তবে প্রতিউত্তর করে না। নীরবে নির্ভীতে স্মৃতির পাতায় সংরক্ষণ করে রাখা সেই মহেন্দ্রক্ষণ। অন্ধকার আচ্ছন্ন পুরো গোডাউন। উঁচু ভেন্টিলেটরের ফাঁক গলিয়ে আসা সোনালি আলোক ছোটায় কিঞ্চিত আলোকিত হয়ে রয়েছে চারপাশ। ভ্যাপসা গন্ধে মোমো করছে বন্ধ ঘরটা। ধুলোবালি আচ্ছন্ন ঘরটায় সুস্থির ভাবে শ্বাস নেওয়া দুষ্কর ব্যাপার, অথচ ফ্লোরের এক কোনায় পড়ে আছে অচেতন শূন্য প্রিমার হাড্ডিসার দেহখানা। খানিকক্ষণ সময় পেরোতেই কারো আগমন ঘটে। সেই ব্যক্তি হুঙ্কার ছেড়ে নির্দেশ দেয় প্রিমার জ্ঞান ফিরাতে। আগন্তুকের কথা মোতাবেক হাফ বালতি পানি ছুঁড়ে ফেলা হয় প্রিমার মুখশ্রীর উপর, তবে সেটা মুখবয় ছাপিয়ে দেহের অন্যত্রে ছিটকে পড়ে। স্পষ্ট হয়ে ওঠে মেলি সৌন্দর্য। কয়েক জোড়া লোলুপ দৃষ্টি আগ্রাসী মনোভাব নিয়ে অবলোকন করে সেই দৃশ্য। চেতনা শূন্য প্রিমা কিচ্ছুটি টের পায়নি, তবে দুই দফা পানির অপ্রতিরোধ আক্রমণে তার সংবিশ্ব ফিরে আসে। পিটপিটিয়ে চোখ মেলে তাকিয়ে নিজের অবস্থান বোঝার চেষ্টা করে। চেতনাশূন্য মস্তিষ্ক কার্যকর হতেই অসহনীয় এক ব্যথা গ্রাস করে ফেলে তার সমগ্র চিত্ত। প্রবল্লিত শ্বাস ফেলে অস্পষ্ট সুরে আর্তনাদ করে ওঠে প্রিমা। তার অবস্থান দেখে সম্মুখে দাঁড়ানো আগন্তুকের মুখে ফুটে ওঠে কৌতুকপূর্ণ হাসি। চড়া গলায় উচ্ছ্বাস ঢেলে বলে, রাদিয়ান্না মামুনি। যন্ত্রণায় কাতর প্রিমা পলক ফেলে সামনে তাকাতেই হতবম্ব স্বরে বলে ওঠে, আশরাফ ওয়াসিদ তো? প্রিমার সম্বোধনে শব্দ করে হেসে ওঠে আশরাফ ওয়াসিদ। হাতের ইশারায় তার ভাড়াটে গুন্ডাদের পেছনে যেতে বলে প্রিমার বিস্মিত আঁখি জোড়ার পানে দৃষ্টি নিবদ্ধ করে বলেন, হ্যাঁ মামুনি, আমি চিনতে পারছো না? ইটস ওকে, কিন্তু সামনে তাকিয়ে দেখো তো, ওই রক্ত স্রোতে বেশিয়া যাওয়া মানুষটাকে তো চেনো কিনা দেখো। কথাটা বলে আশরাফ ওয়াসিদ সরে দাঁড়ালেন। প্রিমার জিজ্ঞাসা দৃষ্টি গিয়ে পড়ল বাঁ পাশে। দেখলো একটা কাঠের চেয়ারে শক্ত করে বেঁধে রাখা হয়েছে আশিয়ানের জ্ঞান শূন্য রক্তাক্ত দেহখানা। সেই নির্মম দৃশ্য দেখে প্রিমা হকচকে ওঠে। নিজেকে সামলাতে না পেরে বহু কষ্টে মেঝে থেকে ক্ষত বিক্ষত শরীরটা টেনে তুলে প্রিমা তবে উঠে দাঁড়াতে গিয়েও ব্যর্থ হয়। নিরুপায় হয়ে ক্ষীণ স্বরে ছানকে ডাকতে গিয়ে টের পায় তার কণ্ঠনালী ভেদ করে কোনো শব্দ বেরোচ্ছে না।
শুকনো ঠোঁটজোড়া জিভ দ্বারা ভিজিয়ে আলতো করে ঢোক গিলে গলায় জোর বাড়িয়ে অস্পষ্ট সুরে বলে, শুনছেন বাকি কথা বলার পূর্বেই আশরাফ ওয়াসিদ এগিয়ে এসে প্রিমার চুলের মুঠি শক্ত করে চেপে ধরে বলেন, তোমার স্বামী কিছুই শুনছে না। রাদিয়া মামুনি উপর নিঃশ্বাসও নিবে না, তুমি চিন্তা করো না। প্রিমা ব্যথায় ছটফটিয়ে উঠে রীতিমতো। আশরাফ ওয়াসিদের কথা শুনে আতঙ্কিত চোখে তাকে শব্দ করে কেঁদে উঠে, অতঃপর তার পা জড়িয়ে ধরে বলে, যথেষ্ট আঘাত করা হয়েছে ওনাকে। ইহজীবনে সুস্থভাবে বেঁচে থাকাটাও অসম্ভব ওনার পক্ষে। দোহাই লাগে, আল্লাহর প্রাণটা কেড়ে নিয়েন না। আশরাফ ওয়াসিদ অপ্রকৃতি স্থের মতো হাসলেন শুধু। প্রিমার আহাজারি চলতে থাকলো। কিছুক্ষণ পর আশরাফ ওয়াসিদ তার পালিত গার্ডদের নির্দেশ দিলেন, জ্ঞান ফেরাও। আমার জামাই বাবাজির জীবনে কত উপকার পেয়েছি তার থেকে। বিনিময় স্বরূপ কিছু মিছু দিতে না পারলে আমার মান সম্মান অক্ষত থাকবে। প্রিমা বুঝে উঠতে পারে না আশরাফ ওয়াসিদের পরিকল্পনা। উৎকণ্ঠা বুকে চেপে নির্মেষে নজরে চেয়ে থাকে শানের দিকে। হতেও পারে এটাই তাদের অন্তিম দৃষ্টির মিলন। শেষ সুযোগটা হাতছাড়া করতে চাইল না প্রিমা। মায়াময়ী দৃষ্টিতে তাকালো তার প্রিয়তমের ক্ষত বিক্ষত মুখপানে। আনুমানিক আধ ঘন্টা ব্যবধানে জ্ঞান ফিরে আসলো আশিয়ানের। নিভু নিভু চোখে সামনে তাকাতেই তার সামনে ভিজে উঠল এক ভয়াল চিত্ত। বেদনাদায়ক ফ্লোরে বসে আছে প্রিমা, তার হাত দুটো পেছন মোড়া করে বেঁধে রাখা। বেচারের ক্লান্ত চোখ জোড়ায় লেপ্টে আছে রাজ্যের ক্লান্তি এবং অসহায়ত্ব। দুর্বল শরীরটা টলটল করছে। তার মাথায় পিস্তল ঠেকিয়ে বাঁকা হেসে দাঁড়িয়ে আছে আশরাফ ওয়াসিদ। পরিস্থিতি বুঝে উঠতেই আশিয়ান স্বস্তিক হয়ে পড়ল। উৎকণ্ঠায় পাশাপাশি ক্ষোভ ফেটে পড়ল। আশরাফ ওয়াসিদ তার ছটফটানি দেখে শব্দ করে হেসে উঠলেন, অতঃপর প্রিমাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়ে বললেন, উফ, শান্তি। আশিয়ান সহ্য করতে পারল না সেই দৃশ্য। অস্পষ্ট সুরে হুঙ্কার দিতেই বিকট একটা শব্দ শোনা গেল। ঘটনা প্রবাহ অনুধাবন করতে কয়েককাল সময় লাগলো সকলের। কিছু সময় পেরোতেই রক্তের সূক্ষ্ম ধারা এসে স্পর্শ করলো শানের ক্ষত বিক্ষত নগ্ন পায়ের পাতা। এতেই যেন আশিয়ানের হুঁশ ফিরে। শুকনো ঢোক গিলে হতভম্ব চোখে তাকায় সম্মুখে রক্তাক্ত দৃশ্যের পানে। অজানা অদৃশ্য কেউ কানের নিকট ফিসফিসিয়ে বলে, সমাপ্তি রেখে এসে গল্পটা অসমাপ্ত রয়ে গেল। শিরোনামহীন অনুভূতির সুখের বদলে শোকের কাফনে আবৃত হলো। নিয়তি নিষ্ঠুর বলেই হয়তো সূচনাটা রঙিন ছিল। আশিয়ানের ছটফটানিতে ঘুমন্ত প্রিমা হকচকিয়ে উঠে বসে। ধাতস্থ হয়ে কপাল কুঁচকে তাকায় ঘুমের ঘোরে বিড়বিড়িয়ে আবোল তাবোল কথা বলতে থাকা আশিয়ানের পানে। শীত তাপ নিয়ন্ত্রণ ঘরে অবস্থান করেও শ্বেত জলে চুপচুপে হয়ে উঠেছে বেচারার পুরো শরীর। প্রিমার ঘুম আচ্ছন্ন, চোখ জোড়া বিস্ময়ে বড় বড় হয়ে যায়। বাধ্য হয়ে আশিয়ানের দিকে ঝুঁকে আলতো কণ্ঠে বলে, কি হয়েছে আপনার? এমন কেন করছেন? প্রিমার ডাকে ধরফরিয়ে উঠে বসে আশিয়ান। শ্বাস ফেলতে থাকে এলোমেলো ভাবে। বারংবার পলক ঝাপটে নিজের অবস্থান বোঝার চেষ্টা করে। চিন্তিত প্রিমা তার কাঁধে হাত রাখলে আশিয়ান শক্ত করে জড়িয়ে ধরে তাকে। প্রিমা একটু হকচকিয়ে গেলেও দ্রুত নিজেকে সামলে নেয়। আশিয়ানের পিঠে হাত বুলিয়ে দৃঢ় কণ্ঠে বলে, এত অস্থির হয়ে পড়েছেন কেন? চোখ মেলে তাকিয়ে দেখুন, আমরা কটেজে সকালবেলা নাস্তা সেরে ঘরে ফিরে ঘুমিয়েছিলাম। মনে করার চেষ্টা করুন, কোনো খারাপ স্বপ্ন দেখেছেন? পানি খাবেন একটু? প্রিমার কথা শুনে সমস্তটা মনে পড়ে আশিয়ানের। তবে খারাপ স্বপ্নের কথা শুনে তার বুক কেঁপে ওঠে আবার। প্রিমাকে আরেকটু নিবিড়ভাবে জড়িয়ে ধরে অস্পষ্ট সুরে বলে, প্রেম আমার, শুধু আমার। আমি কাউকে ছিনিয়ে নিতে দেব না, নিয়তিকে সুযোগ দেব না। যারা তাকে কেড়ে নিতে আসবে সকলের বিপরীত অঘোষিত যুদ্ধে লিপ্ত হব আমি। আশিয়ানের বলা একটা কথাও প্রিমার কর্ণকুহরে পৌঁছায়নি। সে তো তার প্রিয় মানুষকে শান্ত করতে ব্যস্ত। আশিয়ানের হৃদস্পন্দনের গতিবেগ স্বাভাবিক হয়ে আসতেই প্রিমা ধীর কণ্ঠে বলে, ব্যথা পাচ্ছি আমি, বাঁধনটা আলগা করুন প্লিজ। প্রিমা আর কিছু বলার পূর্বেই আশিয়ান আলতো করে সরে আসে, অতঃপর ব্যস্ত কণ্ঠে বলে, আই এম সো সরি, আর ইউ ওকে? আশিয়ান বেজায় শক্ত করে জড়িয়ে ধরার ফলে প্রিমা অল্প স্বল্প ব্যথা অনুভব করছিল।
শক্তি সামর্থ্য বলিয়ান আশিয়ান তার ভার সামলে নেওয়া দুর্বল চিত্তের প্রিমার জন্য কিছুটা কষ্টসাধ্য বটে। নিজেকে সামলে নিয়ে বেড সাইড টেবিলে থাকা পানির গ্লাসটা আশিয়ানের দিকে এগিয়ে দিয়ে প্রিমা বলে, ইউ ডোন্ট নিড টু বি সরি। আমি একদম ঠিক আছি। আপনার কি হয়েছে? আশিয়ান প্রতি উত্তর করলো না। গ্লাসের পানি এক চুমুকে শেষ করে শান্ত চোখে প্রিমার দিকে তাকালো, তবে সেই শান্ত ভাবটা বেশিক্ষণ টিকলো না। স্বপ্নের দেখা সেম আউটফিটটা প্রিমার পরনে দেখে অস্থির কণ্ঠে আশিয়ান সেটা সরিয়ে নিতে নিতে বলল, এই পরিচ্ছেদ আমার চোখে অসহ্য ঠেকছে, খুলে ফেলুন তো। আশিয়ানের আচরণে প্রিমা হতভম্ব হয়ে যায়। তার লজ্জা পাওয়া উচিত নাকি চিন্তিত হওয়া উচিত সেটা নিয়েও দ্বিধায় পড়ে যায় প্রিমা। আশিয়ানের বলিষ্ঠ বাহু খামচে ধরে অপ্রতিভ স্বরে বলে, আপনি পাগলামো করছেন মিস্টার চৌধুরী এভাবে? প্রিমার বলা কথাটা শুনে আশিয়ান থমকে যায়, তবে ততক্ষণে প্রিমার পরনে থাকা নাইট স্যুটটা ঠাঁই পেয়েছে টাইলসের মেঝেতে। ঘোরের মাঝে কি করে ফেলেছে সেটা ভেবে অপ্রস্তুত হয়ে যায় আশিয়ান। চোখের সামনে এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখে কিছুটা চমকালেও সেটা লুকিয়ে শান্ত কণ্ঠে বলে, দুঃখিত, একটু বেশি পাগলামি করে ফেলেছে বোধহয়, তবে এটা অপ্রীতিকর কোনো বিষয় নয়। আমাদের সম্পর্কটাই এই সব কিছু অত্যন্ত স্বাভাবিক। আপনার মতের বিরুদ্ধে কখনোই কিছু হবে না, তবে হুটহাট অনিচ্ছাকৃতভাবে কোনো মুহূর্ত তৈরি হলে সেটা স্বাভাবিকভাবে নেওয়ার সক্ষমতা আপনার থাকা উচিত। আস্তে ধীরে অভ্যস্ত হয়ে যাওয়ার চেষ্টা করুন, কেমন? প্রিমা বুঝলো একটু বেশি রিয়াক্ট করে ফেলেছে সে। কিছু বলার পূর্বেই আশিয়ান সযত্নে শুভ্র নির্মল ব্ল্যাঙ্কেটটা তার অনাবৃত শরীরে জড়িয়ে দেয়। প্রিমার চোখ মুখ খিচে বন্ধ করে লজ্জারুণ মুখশ্রী লুকানোর চেষ্টা করে। মুগ্ধ চোখে সে দৃশ্য দেখে আশিয়ান স্বাভাবিক কণ্ঠে পুনরায় বলে, লাজ রঙা মুখখানা লুকিয়ে লাভ নেই, আমি দেখে ফেলেছি। যাই হোক, মাথা ব্যথা করছে ভীষণ, চুলগুলো একটু টেনে দিবেন? লজ্জায় মিলিয়ে যাওয়া প্রিমা কোনো জবাব দেয় না। বেচারিকে লজ্জায় ফেলে আর নাজেহাল করল না আশিয়ান। চোখ ফিরিয়ে নিয়ে নিজের জায়গায় শুয়ে পড়ল। কয়েককাল সময় নিয়ে নিজেকে সামলে প্রিমাও শুয়ে পড়ল আশিয়ানের পাশে। জড়তা কাটিয়ে আলতো করে তার মাথা ম্যাসেজ করে দিতে থাকলো, তবে ব্যাপারটা বিশেষ পছন্দ হলো না শানের। প্রিমার দিকে ফিরে হালকা লালচে বর্ণের আঁখি জোড়ায় করুণ চাহনি নিক্ষেপ করে অনুরোধের সুরে বলল, একটু জড়িয়ে ধরে আপনাকে। আশিয়ানের অশান্ত ভাবটা স্পষ্ট টের পেল প্রিমা, বিধায় নাকচ করল না। আশিয়ানের মাথাটা বুকের সাথে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এত দুশ্চিন্তা কেন করছেন? অসুস্থ হয়ে পড়বেন তো, সামলান নিজেকে, নয়তো বলুন না কি হয়েছে। এই সাসপেন্স ভালো লাগছে না আমার। আশিয়ান কথাটা এড়িয়ে গিয়ে ধীর স্বরে বলল, আমার শান্তির ঠিকানায় পৌঁছে গেছে, স্বস্তি এমনিতে ধরা দেবে এবার। আশিয়ানের ইঙ্গিতপূর্ণ কথাটা ধরতে পেরে প্রিমার মুখে লাজুক হাসি ফুটল। আশিয়ানের কর্মকাণ্ডে তাকে বিস্ফোরিত করে তুলছে। প্রিমা কথা বাড়ালো না, গুনগুনিয়ে গান গাইতে গাইতে আশিয়ানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। ঘুম পূর্ণ হয়ে যাওয়ায় প্রিমা জেগে উঠল, তবে আশিয়ান অল্প সময় ঘুমের ঘোরে তলিয়ে গেল। কয়েককাল সময় পেরোতেই প্রিমা খেয়াল করলো আশিয়ান অল্প বিস্তর কাঁপছে। প্রথম দিকে তেমন একটা গুরুত্ব না দিলেও শরীরের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতেই দেখে প্রিমা ঘাবড়ে যায়। আশিয়ানের অসুস্থতা তাকে চিন্তিত করে তোলে। স্পঞ্জ বাদ দেওয়ার জন্য বিছানা ছেড়ে উঠতে চাইলে প্রিমার বুকের সাথে আরেকটু মিশে গিয়ে আশিয়ান ভারী কিশোরে বলে, ডোন্ট মুভ প্রেম। আশিয়ানের কথায় বিশেষ পাত্তা দেয় না প্রিমা। তার শরীরের তাপমাত্রা তরতরিয়ে বাড়তে দেখে প্রিমা চিন্তিত স্বরে বলে, সাংঘাতিক জ্বর এসেছে আপনার। দ্রুত কোনো ব্যবস্থা না নিলে কোনো অঘটন ঘটে যাবে। আমায় একটু ছাড়ুন, স্পঞ্জ বাদ দিতে হবে আপনাকে। এতে যদি জ্বর না কমে তাহলে রাজভাইয়াকে খুব। আশিয়ান তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বিরক্ত মাখা কণ্ঠে বলে, চুপচাপ শুয়ে থাকুন, কিচ্ছু হবে না আমার। এসব চুনোপুটি জ্বর আমায় বেকআপও করতে পারবে না, একটু পরেই সব ঠিক হয়ে যাবে। আশিয়ান খামখেয়ালি করলেও প্রিমা স্পষ্ট টের পাচ্ছে জ্বরের মাত্রা। জ্বরের উত্তাপে প্রিমা স্বেচ্ছ জলে সিক্ত হয়ে যাচ্ছে। আশিয়ানের উষ্ণ নিঃশ্বাস প্রিমার পেলে ত্বকে তখন সৃষ্টি করছে। আশিয়ানের নির্বাক ভাবটা মানতে পারে না ইসিরাজকে কল দিল প্রিমা। অপর পাশ থেকে সবটা শুনে ইসিরাজ বলল, ডোন্ট ওয়ারি রূপাঞ্জল, এই হতচ্ছাড়া ভাল্লুকের জ্বর এসেছে, একটু পর দেখবে শরীর ঘামিয়ে জ্বর ছেড়ে দিয়েছে। তোমার শান্তি আর আমার
কোয়ালিটি টাইম নষ্ট করার ধান্দায় এসব। এই বান্দাকে বেশি লাই দিও না, বুঝলে? চিন্তার মাঝেও ফিক করে হেসে দিল প্রিমা। ইস্তিরাজ আরও কিছু টুকটাক নির্দেশনা দিয়ে কল কেটে দেয়। প্রিমা পাক্কা গিন্নির মতো সামলে নেয় সবটা। অল্প সময়ের মধ্যে আশিয়ানের শরীরের তাপমাত্রা কমে আসে। প্রিমা স্বস্তির শ্বাস ফেলে আশিয়ানের কপালে আলতো করে চুমু দিয়ে মনে মনে বলে, আপনার সমস্ত দুর্ভোগ আমার হোক, সৃষ্টিকর্তা ভীষণ ভালো রাখুক আপনাকে, আজীবন আমার সভ্য চৌধুরী হয়েই থাকুন। গধূলি লগ্নের শেষ প্রহর। ভ্যাপসা গরম অনুভব হতেই ঘুমটা আলগা হয়ে আসে আশিয়ানের। পাশ ফিরে চোখ মেলতেই দেখে প্রিমা অনুপস্থিত। ভ্রু কুঁচকে পুরো ঘরের চোখ বুলাতে গিয়ে তার নজর আটকায় বারান্দার দৃশ্যমান প্রিমার শাড়ির আঁচলের দিকে। স্বস্তির শ্বাস ফেলে আড়মোড়া ভেঙে প্রিমার বালিশে মুখ গুজে মেলি সুবাসটা খুব সন্তপনে নিজের ভেতরে টেনে নেয় আশিয়ান। বিড়বিড়িয়ে বলে, অপূর্ব। কিছুক্ষণ ওভাবে থেকে ব্যালকনির দিকে পা বাড়ালো আশিয়ান। রেলিং এর উপর গা এলিয়ে বৃষ্টি স্নান ব্যস্ত প্রিমার লতানো দেহবয় দেখে থমকে যায় বেচারা। প্রবল তৃষ্ণা অনুভব করলো আকস্মিক। ফাঁকা ঢোক গেলে প্রিমার বৃষ্টি সিক্ত অধরে দৃষ্টি নিবদ্ধ রেখে আনমনে শুধায়, অবনের বৃষ্টিতে ভিজছেন কেন? যদি অসুখ করে? আকস্মিক প্রশ্নে কিছুটা চমকালো প্রিমা। বৃষ্টির তোপে ঝাপসা হয়ে আসা চক্ষু পলক মিলে অনিমেষ নেত্রে চেয়ে থাকলো শানের দিকে। প্রিমার তরফ থেকে প্রত্যুত্তর না পেয়ে আশিয়ান এগিয়ে এসে আলতো করে নিজের উষ্ণ বক্ষে প্রিমার শীতল দেহখানা জড়িয়ে নেয়। প্রিমা আবারও চমকায়। কাঁধের কাছটায় আশ্রে পড়া আশিয়ানের উত্তপ্ত নিঃশ্বাস তাকে বিচলিত করে তোলে। আশিয়ান টের পেল সমস্তটা। তার স্পর্শে শিহরণে থরথর করে কাঁপতে থাকা মেয়েটাকে আরেকটু জ্বালাতন করতে প্রিমার কানের কাছে মুখ এনে মৃদু স্বরে বলে, আমার জ্বর তপ্ত বক্ষপথে কর্মীলতার ন্যায় নুয়ে পড়লেন কেন? আশিয়ানের প্রশ্নে লজ্জায় সেটিয়ে গেল প্রিমা। আশিয়ানের শক্তপোক্ত বাহু ডোর খামচে ধরে চোখ খেঁচিয়ে লজ্জা মিশ্রিত কণ্ঠে মিনমিনি স্বরে বলল, আপনি আগলে নেবেন জেনে। আশিয়ান নিঃশব্দে হাসলো। প্রিয়তমা স্ত্রীকে শক্ত বেষ্টনীতে আবদ্ধ করে তার চুলের ভাঁজে আলতো করে ঠোঁট ছুঁয়ে ভীষণ মোহনীয় কণ্ঠে ডাকল, আরে স্মিতা। প্রিমা বিস্মিত হলো আকস্মিক সম্বোধনে। শানের বক্ষ হতে মাথা তুলে সন্ধিহান চোখে চেয়ে প্রশ্নবোধক কণ্ঠে শুধালো, আপনি কি আমায় ডাকলেন? এই শব্দটা বড্ড অপরিচিত ঠেকছে। আশিয়ান তার চোখের দিকে দৃষ্টিপাত করে ভীষণ শান্ত সুরে বলল, এই শব্দের অর্থ হলো মনোমুগ্ধকর। আমার মুখ নিঃসৃত প্রশংসা বাক্য শোনার অপেক্ষা ছিলেন আপনি। সেটার অবসান ঘটাতেই তুচ্ছ আয়োজন। প্রিমা খুশিতে ডগমুগিয়ে উঠল। প্রাণোচ্ছল হাসি দেখা মিলল তার অষ্টপুটে। বাচ্চাদের মতো উচ্ছ্বাস নিয়ে আশিয়ানের বুকে পুনরায় মুখ গুজে বলল, সম্বোধনটা বড্ড বেশি পছন্দ হয়েছে আমার। আপনার নামের সাথেও কিঞ্চিত মিল আছে, সেটা খেয়াল করেছেন? আরশিয়ানের বধূ আরিশমিতা। কি চমৎকার শোনায় না বাক্যটা? আশিয়ানের ঠোঁটের কোণে আবারও স্মিত হাসি ফুটে ওঠে। জেনে বুঝেই তো বহু কসরতের পর নামটা খুঁজে বের করেছে। তবে প্রিমার রিয়াকশনের ভীষণ অবাক হয়েছে আশিয়ান। কদিন পরে যেই মেয়ে তার বাচ্চাদের মা হবে সেই মেয়েটাই এখন বাচ্চামি করছে। অবশ্য প্রেগনেন্সির 12 উইক থেকেই প্রিমার মুড সুইং এবং অদ্ভুত আচরণের নমুনা দেখছে আশিয়ান। অতি ম্যাচিউর মেয়েটাও মাঝে মধ্যে এমন কাজ করে যেটা কল্পনার বাইরে থাকে। ভাবনা থেকে বেরিয়ে প্রিমার শরীরে লেপ্টে থাকা ভেজা শাড়ির ফাঁক গলিয়ে উত্তপ্ত হাত প্রিমার কোমর জড়িয়ে ধরে আশিয়ান বলল, ভীষণ চমৎকার শোনাচ্ছে বাক্যটা। তবে এবার আপনার পরিচ্ছদ পাল্টে নেওয়া উচিত। অসুস্থ হয়ে পড়বেন নয়তো। সুখের সাগরে ভাসতে থাকা প্রিমা নাক মুখ কুঁচকে ভীষণ বিরক্ত কণ্ঠে বলল, এই অসাধারণ ঝুম বৃষ্টি ফেলে যেতে মন সায় দিচ্ছে না। পরিচ্ছদ পাল্টানোর কথা শুনে আলসেমি কাজ করছে, একটু পরে যাই। আশিয়ান বেশ বুঝলো প্রিমার টাল বাহানা। তাকে জড়িয়ে ধরে জোর খাটিয়ে ঘরের দিকে যেতে যেতে গম্ভীর স্বরে বলল, অজুহাত গ্রহণযোগ্য নয়। এই সময়টা অনেক বেশি সেন্সিটিভ হয়। আমি যথেষ্ট কনসিডার করেছি। তবে আপনারও বোঝা উচিত, ভালো লাগা যদি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তখন কি করবেন?
আশিয়ানের শাসন নীরবে শুনল প্রিমা। একটুকু খারাপ লাগা কাজ করলো না, উল্টো সুখানু অনুভূতির রেশ ছড়িয়ে পড়ল সর্বাঙ্গে। আশিয়ান তাকে ওয়াশরুমে রেখে আলমারির কাছে এসে জরুরি জিনিসপত্র নিতে নিতে বলল, আপনার যদি বেশি অলসতা কাজ করে তাহলে একটা আওয়াজ দিয়েন, বাকি দায়িত্বটা না হয় আমি পালন করব। সময় কম, জলদি ভেবেচিন্তে সিদ্ধান্ত জানান প্রেম। আশিয়ানের কথায় লজ্জায় জুবুথুবু হয়ে গেল প্রিমা। প্রস্তাবটা নাকচ করে ভদ্র মেয়ের মতো নিজের কাজ সেরে বের হলো। আশিয়ান তখন কফির ধোয়া ওঠা কফির মগে যাবতীয় ইনগ্রেডিয়েন্টস দিতে ব্যস্ত। প্রিমা বেরিয়ে আসতেই সে দৃশ্য দেখে বলল, আমারও 1 কাপ কফি চাই। আশিয়ান কফির মগে ছোট্ট চুমুক বসিয়ে ধীর কণ্ঠে বলল, আপনার জন্য ক্যাফিন সম্পূর্ণ নিষিদ্ধ, মন খারাপ করতে হবে না। আমি আপনার জন্য গ্রিন টি বানিয়েছি, হোপফুলি এটা আপনাকে রিলিফ পেতে সাহায্য করবে। প্রিমা হতাশার শ্বাস ফেলে এগিয়ে এসে আশিয়ানের পাশে বসে। গ্রিন টি কাপটা হাতে নিয়ে কিছু বলতে গিয়ে আচমকা আশিয়ানের ফোন বেজে ওঠে। কলার আইডি দেখে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে শঙ্কিত কণ্ঠে হাঁপানো স্বরে তারজিয়ান বলে ওঠে, মেহু না ভাই, আমার মেহুকে পাচ্ছি না, শ্বাস টানতে খুব কষ্ট হচ্ছে আমার। আমার অক্সিজেন কোথায় হারালো ভাই? আমি যে মরে যাচ্ছি তাকে ছাড়া। আমার কলিজাকে জ্বলতে এনে তো ভাইয়া, নয়তো এই বিয়োগের ব্যথার বিরহে বিনাশ ঘটবে আমার অস্তিত্বের।